ছোটবেলায় আমাদের প্রত্যেকেরই স্কুলে একটা করে বন্ধুদের গ্রুপ তৈরি হয় এবং সেখানে আমরা মাঝে মধ্যে হাসি ঠাট্টা করে বলে থাকি যে এই তোর বিয়েতে নিমন্ত্রণ করবি তো, তোর বিয়েতে এইটা করব, তোর বিয়েতে ওইটা করব। কিন্তু আমরা তখনও জানি না যে আমরা যতদিনে বড় হব ততদিনে সেই বন্ধুদের গ্রুপটা আদেও থাকবে কিনা। সৌভাগ্যবশত স্কুল ছাড়ার ৮ বছর পরেও যারা আমার কাছের বন্ধু ছিল তাদের কারোর সাথেই আমার বন্ধুত্ব নষ্ট হয়নি। সময় কেটেছে, আমরা বড় হয়েছি, আমাদের অনেক ক্লাসমেটদের বিয়ে হয়ে গেছে, কিন্তু আমাদের গ্রুপের মধ্যে এই প্রথম কারোর বিয়ে হচ্ছে। উত্তেজনার পারদ তাই অন্য পর্যায়ে এবং বান্ধবীর ব্যাচেলার্স পার্টি সেলিব্রেট করতে আজ আমরা 4 জন উপস্থিত হয়েছি দীঘায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। শুরু করা যাক আজকের ভিডিও। হাতে খুব বেশি সময় ছিল না, তাই প্ল্যানটা এরকমই রাখা হয় যে শুক্রবার সবাই অফিস করে রাতের বাস ধরে শনিবার ভোরবেলা দীঘা পৌঁছবো এবং রোববার দিন দুপুরের বাস ধরে আবার ফেরত আসবো। বাস 11:55 ছাড়ার কথা থাকলেও বিকেলবেলায় হঠাৎই ফোন পাই যে বাসে কোনো একটা সমস্যা হয়েছে, তাই বাসটা 12টার বদলে 12:40 ছাড়বে। অনলাইন পেমেন্ট এবং আমার বন্ধুদের প্রতি আমি এতটাই কনফিডেন্ট যে মাত্র 30 টাকা নিয়েই আমি দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি দীঘা যাচ্ছি 20 টাকা নিয়ে, সেই 20 টাকাও তা ওরা আমাকে পে অ্যান্ড ইউজে এটা ইউজ করাবে। বাস চত্বরে যে একটাই পে অ্যান্ড ইউজ ছিল সেটাও 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, আর আমাদের বাসটা ছাড়ার কথা ছিল 12:40। যাই হোক, সেটা কোনোভাবে ম্যানেজ হয়ে গেছে এবং স্লিপার ক্লাসটা কিন্তু বেশ ভালো, সুন্দর বালিশ রয়েছে, বেশ সুন্দর হেলান দেওয়ার জায়গা রয়েছে, কিন্তু একটাই ব্যাপার, এখানে কম্বল নেই। ভাগ্য ভালো সুস্মিতারা 2টো চাদর এনেছিল, তাই জন্য রাত্রে একটু ঘুমাতে পেরেছি, নয়তো যে উদ্দেশ্যে আমার স্লিপার নেওয়া যে একটু ঘুমাবো সেইটাই হতো না ঠান্ডার চক্করে। সুস্মিতা অস্মিতারা বাড়ি থেকে ফ্রাইড রাইস আর চিকেন বানিয়ে এনেছিল আমাদের ডিনারের জন্য, আর এই ডিনার খাওয়ার জন্য আমি সারা দিন না খাওয়া, এত রাত করে তো কখনো খাই না, কিন্তু একটা দিন বন্ধুদের জন্য ম্যানেজ করাই যায়। অফিসের কাজটা আমি শুক্রবারও শেষ করে আসতে পারিনি, তাই কোলাঘাট অবধি অর্থাৎ পুরো 2 ঘন্টা আমি অফিসের কাজই করেছি, ল্যাপটপ নিয়ে এসেছিলাম এবং তারপরে একটু ঘুমিয়েছি। সুস্মিতা অস্মিতারা একটুও ঘুমাতে পারিনি, কারণ যে দলটা নিচে বসেছিল তারা প্রচণ্ড ক্যাওস করছিল এবং ওই ক্যাওসের মধ্যে সত্যিই ঘুমানো যায় না। ভোরবেলা 5টার সময় আমরা পৌঁছে গেছি নিউ দীঘাতে। এত সকাল সকাল হোটেল তো দেবে না, তাই আমরা ঠিক করেছিলাম যে 2-3 ঘন্টা সমুদ্রের ধারেই বসবো এবং তারপর আমরা হোটেলের দিকে যাব। শুরু হলো সানগ্লাস নিয়ে, ব্যাগ নিয়ে, যত রকমভাবে কেত মেরে ছবি তোলা যায়, চায়ের কাপ, বিস্কুট, কিচ্ছু বাদ যায়নি। নিউ দীঘায় আমি প্রথমবার এসেছি এবং দীঘা হলো এমন একটা জায়গা যেখানে আমি আমার সব প্রিয় মানুষদের সাথে এসেছি। আমার দাদু ঠাম্মার সাথে এসেছি, আমার ভাই বোনেদের সাথে এসেছি এবং এইবার আমার প্রিয় বন্ধুদের সাথে। আর আমাদের এই বন্ধুদের গ্রুপটা প্রথমবার কলকাতার বাইরে এলাম, তাই সবাই ভীষণ এক্সাইটেড এই ট্রিপটা নিয়ে। 8টা বেজে গিয়েছিল, রোদ উঠে যাওয়ায় আর ইচ্ছা করছিল না সমুদ্রের ধারে বসে থাকি, কিন্তু আমাদের এখানে চেক ইন টাইমও ছিল 9টায়, বাট ভাবলাম যে গিয়েই দেখি, যদি হোটেল রুম দিয়ে দেয় তো ভালো, নয়তো রিসেপশনেই বসে থাকবো। হোটেলটার নাম বিচ ভিউ এবং আমরা আগে থেকেই এখানে রুম বুক করে রেখেছিলাম, 2টো বেডওয়ালা 4 জনের রুম, যেখানে আমরা 4 জন একসাথেই থাকতে পারবো এবং রুম রেন্ট পড়েছে 5090 ইনক্লুডিং 1 ডে ব্রেকফাস্ট। বাসটা আমি বুক করেছিলাম এবং সেটা সবার খুবই পছন্দ হয় যে পা ছড়িয়ে বেশ আরাম করে আমরা আসতে পেরেছি এবং বাসের ভাড়া আমাদের পার হেড 675 টাকা পড়েছিল। আর রুমটা যেহেতু অস্মিতা বুক করেছিল, তাই ও একটু টেনশনে ছিল যে যেন ভালো হয়, নয়তো জানে গালি খাবে, কিন্তু কোনো সমস্যা হয়নি, রুম খুবই ভালো ছিল। হ্যাঁ, ব্যালকানিটা খুব একটা ভালো না, একদম পেছন দিকে, এখান থেকে দেখার কিছু নেই ব্যালকানি থেকে, জানলা দিয়ে ওই রাস্তা একটু দেখা যায়, ব্যাস এইটুকুই, বাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুম, বিছানা সব কিছুই পরিষ্কার। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে 9:30 নাগাদ আমরা বেরোলাম ব্রেকফাস্টের জন্য। এসি রুমে খেতে বসেছি আমরা, আমাদের এসি বলে নিয়ে আসা হয়েছে। আমার গায়ে কাটা লেগেছে, অতিরিক্ত ঠান্ডা। খাবার ভালোই ছিল, ধোসাটা মনে হয় 50 টাকা আর লুচি তরকারি 30 টাকা করেছিল। ওখানে তো পাশাপাশি অনেক দোকান, সবাই মিলেই ডাকতে থাকে। একজন তার মধ্যে বলল এসিতে বসে খাবার খাবেন, আমরা সেইটা শুনেই ভেতরে ঢুকে গেছিলাম।
ভাবছিলাম ব্রেকফাস্ট করে সমুদ্রে স্নান করে একেবারে হোটেলে গিয়ে রেস্ট করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 11টা নাগাদও জল নেমে যায়নি। আশেপাশে জিজ্ঞেস করাতে ওরা বলল আরও বেশ খানিকটা সময় লাগবে জল নামতে। তারপর 12:30 নাগাদ যখন এলাম তখন জল নেমে গেছে আর লোক ঠিক ঠিক করছে। সত্যি বলতে এত ক্রাউডেড বিচ আমি এর আগে কখনো দেখিনি। 1 সপ্তাহ আগেও যে ঘুরে এলাম ধুবলাগুড়ি, সেইখানের বিচে তো লোকই নেই। আমার বন্ধুদের বক্তব্য ওরা নাকি নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমার জন্য শুধুমাত্র এই বোল্ডার থেকে বোল্ডারে যাওয়ার ভিডিওটা করেছে। তবে হ্যাঁ, জীবনের ঝুঁকি না থাকলেও ব্যাপারটা একটু রিস্কি, লেগে যেতে পারে হাতে পায়ে। $80 দিয়ে 2 কপি ফটো প্রিন্ট করিয়েছি, যাতে সবার কাছে 1 কপি করে স্মৃতি হিসাবে থেকে যায়। এবং এইখানে আমি একটা খুব অদ্ভুত কাজ করে ফেলি। 30 টাকা দিয়ে খুব জঘন্য ডাব খাই ডাবওয়ালার কাছে জুতো রাখার জন্য। সে ফোন রাখতে রাজি হয় না, তাই জন্য আবার ফোনটা আমি হোটেলে রাখতে যাই। আসলে ফোনটা যেহেতু আমার এই ব্লগ করার জন্যই আনা হয়েছিল, তাই আমি বললাম ঠিক আছে আমিই রেখে আসি। এছাড়া সবারই এনার্জি মোটামুটি তলানিতে ছিল, কিন্তু আমি জানি না কি করে আমার এনার্জি তখনও ফুল। আর রাস্তা ভুলে গিয়ে আমি হোটেল থেকে ওদের কাছে এসে পৌঁছাই প্রায় 8 ঘন্টা পর। সমুদ্রের ধারে আসবো, পমফ্রেট খাবো না তাই কখনো হয়? তাই আমি নিয়েছিলাম হোটেল থেকে ভাত, আলু ভাজা আর পমফ্রেট, এবং ওরা নেয় বিরিয়ানি। এবং এই বিরিয়ানিতেও একটা গল্প রয়েছে যেটা আমিই করেছি। বিরিয়ানির গল্পটা একটু পরে বলছি। আপাতত 4টে বাজে, আমরা সবাই রেডি হয়ে যাই একই রকম জামা পরে, একটু ফটোশ্যুট করব, রিলস করব, এবং যে কারণে এসেছি ব্যাচেলার্স পার্টি সেটা সেলিব্রেট হবে। ঘুমে কারোর চোখ খুলছে না, খেয়ে দেই সবাই চেয়েছিল একটু রেস্ট নিতে, কিন্তু আমি একদম স্ট্রিক্টলি বলেই এনেছিলাম যে আমাদের শিডিউলে কোনো ঘুম থাকবে না। এসব বলে যদিও আমি নিজেই 15 মিনিটের একটা শর্ট ন্যাপ নিয়ে নিয়েছি। ওরা সেই সময় সেজেছে, সেটা ওদের ব্যাপার। সবাই প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম এবং আমরা চোখই খুলতে পারছিলাম না যে একটা ছবি তুলবো সুন্দর। তাই সবাই সানগ্লাস পরে ছবি তুলছিলাম, এবং এইখানে আমরা চেষ্টা করছিলাম যে উইদাউট ভিডিওগ্রাফার, উইদাউট স্ট্যান্ডি কিভাবে আমরা রিল শ্যুট করতে পারি। এই সময়টা আমাদের মধ্যে একটু ঝগড়া হয়ে যায় ছোট্টখাট্ট, কারণ আমার রিলস তোলা, ছবি তোলা কিছুতেই শেষ হচ্ছিল না এবং ওদের আর শরীরে দিচ্ছিল না। চোখ কিন্তু আমারও খুলছিল না, কিন্তু তবুও মনে হচ্ছিল যে এই সময়টা তো আর কখনো ফিরে পাওয়া যাবে না, তাই যতটা ক্যামেরাবন্দি করে রাখা যায়। আর যেহেতু কোনো প্রপার স্ট্যান্ডও আনিনি, তাই একটা ছবি অনেকবার করে তোলার পরে ঠিক মতন আসছিল, তাই তাতেও অনেকটা করে সময় যাচ্ছিল। যাই হোক, অবশেষে যখন আলো পড়ে গেল তখন আর ছবি তোলার কিছু নেই, এবং এখানে কত কত দোকান রয়েছে সেই দোকানগুলো দেখছিলাম। কত মাছের দোকান, এবং তার নিচে বিড়াল বসে রয়েছে কি সুন্দর, সবই দেখছিলাম। তবে আমরা সবাই ঠিক করেছিলাম যে কোনো স্ট্রিট ফুড খাবো না, তাই দুপুরবেলায় আমি পমফ্রেট খেয়ে নিয়েছি। রাত্রে ঠিক করেছিলাম মিত্র ক্যাফে থেকেই খাবো। দুপুরেই ইচ্ছা ছিল, কিন্তু কারোরই আর বেরোতে ইচ্ছা হয়নি। এবার বলি দুপুরের বিরিয়ানির গল্প। যেহেতু আমার এনার্জি ফুল ছিল, তাই আমাকেই বলা হলো যে খাবার নিয়ে আসতে। সামনেই একটা বিরিয়ানির দোকান ছিল, ওখান থেকেই ওরা নিয়ে আসতে বলেছে। একটা প্যাকেট প্রথমে আনতে বললো, 100 টাকা দিয়ে আমি নিয়ে এসেছি, এবং ওরা দেখে বলল বিরিয়ানিটা খুব ভালো, তুই আর 1 প্যাকেট নিয়ে আয়, কারণ একটা প্যাকেটে দুজনের হবে না। ভালো কথা, আমি আবার গেলাম। আমার কি মনে হলো আমি একটু এক্সপেরিমেন্ট করি, তাই ওই দোকানটা থেকে বিরিয়ানি না নিয়ে আমি আরও একটু এগিয়ে গিয়ে অন্য একটা দোকানে ঢুকলাম, যেখানে বেশ এসি টেসি লাগানো রয়েছে। সেটারও দাম ছিল 100 টাকা, এবং সেটা যখন আনলাম প্লেটে ঢালা হলো, ভাত থেকে কি বাজে একটা গন্ধ। আমাকে সবাই গালাগাল দিল। আমি আবার নিচে গেলাম এবং আগেরবার যে দোকানটা থেকে এনেছিলাম সেখান থেকে আরও 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে এলাম। ভালো দোকানের নাম বলতে বাধা নেই, বিচ ভিউয়ের উল্টো দিকেই একদম আমিনিয়া বলে একটা ছোট্ট দোকান। 100 টাকায় বিরিয়ানি, কিন্তু কোয়ালিটি খুব ভালো। হোটেলের সামনে সুইটকর্ন বসেছিল, একটা রোস্টেড সুইটকর্ন নিলাম। আর যেমন চাট আমি খাই সেরকম একটা নিলাম, বাট চাটটা খুবই বাজে ছিল, বাট রোস্টেড সুইটকর্নটা হেভি ছিল। এখানে আবার অস্মিতার চোখে পড়ে যেখান থেকে বাটার তোলা হচ্ছে সেটা আউট অফ ডেট হয়ে গেছে। তো ওনাকে বলা হয় এবং কিছুটা বাদানুবাদ হয়, তারপরে উনি বাটারের ডিব্বাটা ফেলে দেয়। At the end of the day, here comes our surprise for the bride-to-be. Last shot before not. Bride-to-be from Miss to Mrs. with our best wishes. Thank you so much. ইমোশনাল হয়ে পড়ছি আমি। দেখা সামনে ঘুরিয়ে সুন্দর হয়েছে কেকটা।
দারুণ। ওইটা আমরা 4 জন। ও আচ্ছা, হ্যাঁ তাই তো। আমি কোনটা? আলে বাবালে, এই তো হাঁচা, ওদিকে তাকিয়ে তো হাঁচা। তুই দেখ একটা গ্রাউন্ড হ্যাঁ এই তো হাস, তাকিয়ে হাস। কাট। কি বলবো, হ্যাপি ব্যাচেলার, ব্যাচেলারও তো আর নেই। লাস্ট ব্যাচেলার পার্টি আউট। ইয়ে, হাততালি। টাকা অস্মিতা, অস্মিতাই কেঁদে ফেলবে। চলো তোমাদের জন্য এসে গেছে, নাটক করে এখন কেক খেতে এসে গেছে। না আমার সোনা বাচ্চা বড় টুকরোটা ভাই কি বানিয়েছে। ইয়ে বাবা, সব দিল ছিঁড়ে খুঁড়ে। এগুলো আমি নিয়ে যাবো বাড়িতে। এটা ছিল আমাদের তরফ থেকে একটা ছোট্ট সারপ্রাইজ আমাদের বন্ধুর লাস্ট ব্যাচেলার আউটিংটা মেমোরেবল করার জন্য। আগেরবার আমি আমার জন্মদিনে কেকটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, এবার যাতে সেটা না হয় তাই বাসে ওঠার ঠিক আগেই আমি কেকটা পিক আপ করি দমদম থেকে। একটু কষ্ট বেশি করতে হয়েছে, কিন্তু প্রিয়জনের মুখে হাসি দেখলেই মনে হয় সব কষ্ট সার্থক। আর এই ট্রিপটার জন্যই আমরা 4 জন একই রকম জামা কিনেছি। দিনের শেষে এবার পালা ডিনারের। মিত্র ক্যাফে থেকে আনা ফ্রাইড রাইস, তাওয়া রুটি আর চিকেন ভর্তা দিয়ে ডিনার সারলাম এবং সেরে আমরা সবাই 10টার মধ্যে ঘুমের দেশে চলে গিয়েছিলাম। পরদিন সকালবেলা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, অনেক কিছুই ছিল, যেরকম আমরা পেয়েছিলাম গ্যাংটক বা দার্জিলিংয়ে অনেকটা সেই রকমই। খেয়ে দিয়ে আবার একটু বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। আসলে এখানে চেক ইন টাইম 10টা, কিন্তু আমাদের বাস 1টার সময়, তাই কি করব এটুকু সময়, ব্যাগগুলো রিসেপশনে রেখে আমরা আবার বেরিয়ে এলাম এবং বেরিয়ে এসে একটু ঘুরতেই অনেক কেনাকাটা হয়ে গেল। নামটা দেখেই ভক্তি আসছিল না, কিন্তু ওদের মনে হলো এটা নাকি খুব ভালো খেতে। আমি ভাগ্যিস নিইনি, ওদের থেকে একটুখানি টেস্ট করেছি, আমার খুব একটা ভালো লাগেনি এই কুলপি সফটি। এটা তো তাড়াতাড়ি হয়ে গেল কি করে? শ্রীময় আমার একটু শেয়ার, আমি খাবো না। তুই খাবি না? 3টা দেবে যাও, এটাই লাস্ট, আর দিও না ভাই। তুই কি অনলাইন করবি? হ্যাঁ তাহলে ওর দাও, অনলাইন করে দিয়ে দিচ্ছি। ভালো লাগছে? বের করতে পারছে না বলে আর আমার স্বভাব খুব খারাপ হয়ে গেছে, সব কিছু এক্সপায়ার ডেট। না, আমরা টাকা দেবো, আমরা তো সেটা এক্সপেক্ট করবোই, নয় কি? সর সর। গতকাল খুব জঘন্য ডাব খাওয়ার পর আজকে আমরা একটু 50 টাকা দিয়ে ভালো ডাব কিনে খেয়েছি, যেটাই আবার শ্বাসও রয়েছে। দেখতে দেখতে একটা দিন কিভাবে কেটে গেল, বাড়ি যাওয়ার সময়ও হয়ে গেল। একদিনের ট্রিপে আমরা এত লাগেজ নিয়ে এসেছি, ওই যেরকম বলে না যে মেয়েরা পুরো বাড়ি তুলে নিয়ে আসে, সেই রকমই অবস্থা হয়েছে। একমাত্র শুধু শ্রীময়ীর ব্যাগটাই ছোট। ফেরার সময় আমরা এসবিএসটিসির এসি বাসে টিকিট কেটেছিলাম। আসলে এই এসবিএসটিসির বাসটা ডিরেক্ট বেলঘড়িয়া যায়, তাই কোথাও আর থামতে হবে না, কিছু চেঞ্জ করতে হবে না, সেই জন্য একটার এই এসি বাসের টিকিটই আমরা কেটেছি। আমার এই যমজ বান্ধবী দুটির মামার সুবাদে খুব সহজেই আমরা টিকিট পেয়ে যাই এবং এখানেও একটা মজার ঘটনা হয়। যখন বাস ছাড়বে, আমরা যখন সবাই হেল্পারকে টিকিট দেখাতে যাচ্ছি, উনি বলছেন যে দেখাতে হবে না, আমাকে মামা ফোন করেছিলেন। আমরা তো শুনে সবাই একে অপরের দিকে তাকাচ্ছি, সরকারি বাসে আমরা ভিআইপি ট্রিটমেন্টে যাব। বাস ছেড়ে দিল দীঘা থেকে এবং একটা লাইফ টাইম মেমোরি নিয়ে আমরা চলেছি বাড়ির উদ্দেশ্যে। জানি না আবার কবে 4 জন বেরোবো, এবং যদি বেরোনোও হয় পারিপার্শ্বিক পরিবেশ সম্পূর্ণ বদলে যাবে। একজনের বিয়ে হয়ে যাবে, সে তার নিজের ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকবে, তার হাতে মাথায় হয়তো বিবাহের চিহ্ন থাকবে। অর্থাৎ এই রকম ছবি এবং এই রকম মুহূর্ত এই জীবনে আর কোনো দিন পাচ্ছি না।
একটা দিন খুব হই হই করে কাটলো। যা যা ভেবেছিলাম মোটামুটি সব কিছুই আমরা এক্সিকিউট করতে পেরেছি। সবটা তো আর হয় না, কিছু কিছু বাকি রয়েই যায়। আজকের মতন এইটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার বন্ধুকে আশীর্বাদ করবেন সব কিছু যেন ভালো করে মিটে যায়, ওর বিবাহিত জীবন যেন সুখের হয়। অবশ্যই বিয়ের ভিডিওও আমি শেয়ার করব। তবে এখন বিদায়।